করোনা ধাক্কা সামলাতে বাণিজ্যিক কৃষি হবে অর্থনীতির বড় শক্তি। খামারের মালিকানায় কৃষকের অংশ নিশ্চিত করার আহ্বান। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন উদযাপনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। সে কারণে আশপাশের দেশের সঙ্গে যোগাযোগ দৃঢ় করতে চায়। নতুন বিমান -8 মহিলা কারাগার, নতুন ফায়ার সার্ভিস স্টেশন ও নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কারাগারে বন্দীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে সংশোধন ও আর্থিকভাবে তারা লাভবান হতে পারবেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা নতুন -8 বিমানবহরে নতুন বিমানটি যুক্ত হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের বিমান সংখ্যা দাঁড়ালো 19। গণভবন থেকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন বিমান ধ্রুবতারা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, আরও দুটি -8 আসবে বাংলাদেশে। যেটা আমরা নেই সেটা সবথেকে আধুনিক এবং উন্নত মানের। আর সেই সাথে আজকে যে বিমানটা আমরা নিতে যাচ্ছি, মানে উদ্বোধন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেমন আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, যেটা আমাদের হয় না। কারণ আমরা এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগার এবং একটি এলপিজি স্টেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বন্দীদের জীবনযাপন উন্নত করা এবং সংশোধনের লক্ষ্যে কারাগারগুলো উন্নত মানের করা হচ্ছে। এতগুলি লোক বেকার বসে থাকবে কেন? সেই জন্য সেখানে আমরা তাদেরকে ট্রেনিং করানো এবং তাদের কিছু পণ্য উৎপাদন করা, আর সেই সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের উদ্দেশ্যটা হলো যে এটা শুধু কারাগারে অপরাধীদের বন্দী করে রাখা নয়, সঙ্গে সঙ্গে তাদের মন মানসিকতাগুলি পরিবর্তন করা, তাদের কিছু ট্রেনিং দেওয়া, তাদের কিছু শিক্ষা দেওয়া, এবং যাতে ভবিষ্যতে আবার বের হয়ে একই অপরাধে আবার যেন জড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কারাগারে এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। জেলা কারাগারগুলিকেও আমরা উন্নত করে দিচ্ছি। দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা 20টি ফায়ার স্টেশন এবং জেলা সদরে নবনির্মিত আঞ্চলিক 6টি পাসপোর্ট অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশে 5.5 কোটি মানুষ ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঔষধ প্রশাসন অধিদপ্তরের 2টি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন করে তিনি বলেন, বয়স বিবেচনায় দ্রুত সবার ভ্যাকসিন প্রয়োজন হবে না। সুলতানা হিমুর রিপোর্ট। কোভিড ভ্যাকসিন পাওয়া নিয়ে বিশ্বের প্রায় সব দেশই প্রস্তুতি নিচ্ছে, তাতে পিছিয়ে নেই বাংলাদেশও। ঔষধ প্রশাসন অধিদপ্তর এরই মধ্যে 2টি ভ্যাকসিন ল্যাব তৈরি করেছে। ল্যাব দুটি পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, অত্যাধুনিক ল্যাবগুলোকে শক্তিশালী করে দেশে ঔষধের গুণগত মান বাড়ানো হবে। জনবল এখানে ভালো আছে এবং যন্ত্রপাতি অত্যাধুনিক এবং পরীক্ষা নিরীক্ষা এখানে ভালো করা হচ্ছে, এবং আগামীতে এটাকে আমরা আরও শক্তিশালী করতে চাচ্ছি, যাতে আমাদের ওষুধের মান, গুণগত মান আরও ভালো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যায়ে জনসংখ্যার 20 ভাগ মানুষ বাংলাদেশে ভ্যাকসিন পাবে। 18 বছরের নিচে যারা পপুলেশন আছে আমাদের জনসংখ্যা, তারা কিন্তু ভ্যাকসিন তারা গ্রহণ করবে না। তা আমাদের পপুলেশনের 40% ভ্যাকসিন এই মুহূর্তে প্রয়োজন হবে না। পৃথিবীর কোথাও এটা দেওয়া হচ্ছে না এবং তাদের ট্রায়ালও হয় নাই। যেটা দিচ্ছি সেটাও প্রায় 5.5 কোটি। কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না। যেটুকু গ্যাপ থাকছে সেটুকু আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করে ফেলব। অক্সফোর্ড ও কোভ্যাক্সের যে ভ্যাকসিন পাবে তা দিতে 6 মাস থেকে 1 বছর লাগতে পারে বলে জানান মন্ত্রী।
সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্যের চূড়ান্ত অনুমোদন পাবে। তাদের সাথে চুক্তি করা ভারতের সেরাম ইনস্টিটিউটও ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন পাবে। আর ইউরোপ আমেরিকার কোনো কর্তৃপক্ষ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরই বাংলাদেশ ভারত থেকে ভ্যাকসিন পাবে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা প্রথম সফল ভ্যাকসিন তৈরি করে। ভারতের সেরাম ইনস্টিটিউট সেই ভ্যাকসিন স্থানীয়ভাবে রিফিল করে বিতরণের জন্য তাদের সাথে চুক্তি করে। বাংলাদেশ ভারতের সাথে চুক্তির মধ্য দিয়ে ভ্যাকসিনটি পাবে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্যাভি অ্যালায়েন্সের কোভ্যাক্স সুবিধার আওতায়ও টিকা পাবে বাংলাদেশ। সিরাম ইনস্টিটিউট এই কোভিশিল্ড ভ্যাকসিন, অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য তারা অনুমোদনের জন্য, এবং তারা ভ্যাকসিনটা রিভাইজড নতুন ভাবে তারা ক্লিনিক্যাল ডাটাটা 21শে ডিসেম্বর তারা সাবমিট করছে। এখন এই ভ্যাকসিনটা হোপফুলি আশা করা যায় 28 এবং 29 তারিখের মধ্যে এটার একটা রেজাল্ট দ্য সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দিয়ে দিবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভারতে কোভিশিল্ড নামে রিফিল হচ্ছে। এখন অনুমোদন পেলেই ভারত এই ভ্যাকসিন প্রয়োগ করতে পারবে। যে পৃথিবীর 7টা দেশ আছে, এই 7টা দেশের যদি কোনো ভ্যাকসিন অনুমোদন থাকে তাহলে ডব্লিউএইচওর অনুমোদনের কোনো প্রয়োজন না হলেও চলবে। কিন্তু এখানে তো আমাদের যে ভ্যাকসিনটা যেটা আমরা নিয়েছি সেটা ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। ইন্ডিয়া তো 7টা দেশের মধ্যে নয়, কাজেই ইন্ডিয়ার ড্রাগ অর্গানাইজেশন যদি অনুমোদন দিয়ে দেয় তারপরে বাংলাদেশে এটা পাওয়ার ক্ষেত্রে ডব্লিউএইচওর অনুমোদন লাগবে। সবকিছু জরুরি ভিত্তিতে হচ্ছে, কাজেই এটা সময় লাগবে না। আমরা আশা করতেছি সব অনুমোদন পেয়ে গেলে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে আমাদের দেশে ভ্যাকসিনটা আসতে পারে। বাংলাদেশে কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশের সর্বোচ্চ সংস্থার অনুমোদন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৭,৪৫২ জন। মৃত্যুর হার ১.৪৬%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪,৫১,৯৬১ জন। সুস্থতার হার ৮৮.৭৭%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩,০০৫ এবং পরীক্ষা হয়েছে ১২,৬৫০। এই সময় শনাক্ত ১,০৪৯। 24 ঘন্টায় শনাক্তের হার ৮.২৯%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫,০৯,১৪৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৬.০৫%। অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের কারাগারে বন্দী লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি ও মেয়ে ওয়াফা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। এর আগে আদালত দুদকের করা মানি লন্ডারিং ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পাপুল ও তার স্ত্রী সহ 4 জনের 617টি ব্যাংক হিসেব সহ 92টি স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম রোববার বিকেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। মাননীয় আদালত কাগজপত্র সব বিশ্লেষণ করে, যেহেতু সেলিনা ইসলাম একজন সংসদ সদস্য, ওয়াফা ইসলাম একজন ছাত্রী, আর তাছাড়া তাদের এই মামলার সাথে কোনো সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে না আপাতত। এই কারণে উদাহরণকে ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে। এদিন সকালে আদালত ওই মামলায় পাপুল সহ 4 জনের 617টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন। পাপুলের স্ত্রী এবং কন্যা এবং শেলিকা এই 4 জনের বিভিন্ন জায়গায় প্রায় 92টা তফসিলে বর্ণিত সম্পত্তি সমূহ আজকে আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে এবং এই সমস্ত ক্রোক আদেশ ওনাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিং এর যে মামলা হয়েছে সেই মামলার উপর ভিত্তি করে করা হয়েছে। সিআইডির করা পল্টন থানার অর্থ পাচার মামলায় সংসদ সদস্য পাপুল সহ 6 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের 53টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। সিআইডি যে তদন্তকারী কর্মকর্তা আছে উনি আজকে এগুলো জব্দ করার জন্য আবেদন করেছিল বিজ্ঞ মহানগর দায়রা আদালতে, এবং বিজ্ঞ মহানগর দায়রা আদালত সন্তুষ্ট হয়ে এই আবেদনগুলো এটা মঞ্জুর করেছেন। পাপুলের বিরুদ্ধে
মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে 11 নভেম্বর মামলা দায়ের করে দুদক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশের কারাগারের ভেতর সব ধরনের মাদকদ্রব্যের সরবরাহ বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 8 দফার নির্দেশনা দিয়ে আদালত বলেছেন, কারা কর্তৃপক্ষ আরো সজাগ না থাকলে যে কোনো সময় এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ওকালতনামায় ডেপুটি জেলারের সই না থাকার পরও এক আসামির জামিন নিয়ে বের হয়ে যাওয়ার পর হাইকোর্ট ওই জেলারকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ডেপুটি জেলার হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চায়। পরে মামলা নিষ্পত্তি করে 19 অক্টোবর হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। জামিন পেয়ে বের হওয়া আসামিকে 4 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রায়ে কারা কর্তৃপক্ষকে 8টি নির্দেশনা দেন। এতে বলা হয়েছে, বিচারাধীন মামলায় বা দণ্ডিত কারাবন্দীদের সম্পূর্ণ তথ্য এবং বন্দির কারাগারে আসা ও বের হওয়ার তারিখ রেজিস্টারে রাখতে হবে এবং যাচাইয়ের পর ওকালতনামায় কারাবন্দীর সই থাকতে হবে। কারাগারের নিরাপত্তার বিষয়েও নির্দেশনা দেন হাইকোর্ট। কারা অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেই কারণে এই 8 দফার নির্দেশনাগুলা ভার্চুয়াল বেঞ্চ দিয়েছেন। কারাগারের ভেতরে কিংবা বাইরে মাদকদ্রব্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন আদালত। পরিদর্শক আত্মীয় স্বজনকে দেখা করার জন্য তাদেরকে ভালোভাবে চেকিং করতে হবে এবং তাদের কাছে যদি কোনো নার্কোটিক বা মাদক জাতীয় কিছু পাওয়া যায় তল্লাশির পরে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নিতে হবে। প্রতি 3 মাস পর পর এই রায় বাস্তবায়নের প্রতিবেদন সুপ্রিম কোর্টে দাখিল করতে বলেছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 4 ধাপের পৌর নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে সোমবার। প্রথম ধাপে ভোটাভুটি হচ্ছে 24টি পৌরসভায়। প্রথম ধাপের 24টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 93 জন, সাধারণ কাউন্সিলর পদে 848 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়াইয়ে আছেন 277 জন। 24 পৌরসভায় মোট ভোটার 6,24,807 জন, মোট কেন্দ্র 319টি। 24 পৌরসভার 20 জেলার পৌর ভোটে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ নির্বাচনী দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 6,500 সদস্য। এবারই প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। করোনা মহামারীর ধাক্কা সামলাতে ভবিষ্যতে বাণিজ্যিক কৃষি হবে অর্থনীতির বড় শক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রশিক্ষণে তারা বলেন, বাণিজ্য নির্ভর কৃষিতে বিনিয়োগের সক্ষমতা না থাকলেও খামারের মালিকানায় কৃষকের অংশীদারি নিশ্চিত করতে হবে। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এজন্য গণমাধ্যমের ভূমিকার উপরও জোর দিয়েছেন। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর ফলে ভবিষ্যতের বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে বড় ব্যবসায়ীরা। কৃষকের জমি কিনে কিংবা দীর্ঘমেয়াদী লিজ নিয়ে গড়ে তুলছেন আধুনিক কৃষি খামার। যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যেখানে কৃষকদের টিকে থাকা প্রায় অসম্ভব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি IIFS আয়োজিত মহামারীকালীন সাংবাদিকতা ও ভবিষ্যৎ কৃষি শীর্ষক 9 দিনের প্রশিক্ষণ কর্মশালায় বাণিজ্যিক কৃষির সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে কথা বলেন কৃষি বিশ্লেষক শাইখ সিরাজ। হোল ওয়ার্ল্ডে এই স্মার্ট ফার্মগুলোই আগামীতে কৃষির ধারক এবং বাহক। এখন এই ধারক বাহক কে? আপনার দেশের সাধারণ কৃষক হতে পারবে আগামীতে? আপনার কাছে কি মনে হয়? কখনোই না। এইটা একটা বড় ধরনের ডিজাস্টার আমাদের জন্য সামনে আসছে, যে কারণে আমাদের সাংবাদিকদের হুঁশ হওয়া দরকার যে আমরা রাষ্ট্রকে কোন দিকে গাইড করব। যে কৃষককে জমি বিক্রি করতে, কৃষি জমি বিক্রি করতে না দেয়া, কৃষকের জমির ভ্যালু যদি টোটাল 10% ইনভেস্টমেন্টের ভেতরে যদি 1% হয়, কৃষককে এখানে হিস্সাদার হিসেবে দেয়া, তাহলে কৃষিও টিকবে, কৃষকও টিকবে, ওইটাও টিকবে। অন্যথায় কি হবে? ওই কৃষক যদি পুরো জমি দিয়ে দেয়, আবার গার্মেন্টস এর মতো একই ঘটনাই ঘটবে। এটা গ্লোবালি একই চিত্র।
বাণিজ্যিক কৃষিতে কৃষকদের খাপ খাইয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলছেন বক্তারা। যে আগামী 9 দিন ব্যাপী যে প্রশিক্ষণ কোর্স হচ্ছে, এ থেকেও যারা অংশগ্রহণ করছে আজকে 22 জন, তারা সবাই ভালো ভালো জিনিস যেগুলি আছে সেগুলি তারা এক্সট্রাক্ট করবে এবং নিজের সাংবাদিকতার মাধ্যমে জনগণের ভিতর তা পৌঁছায় দিবে, যাতে নাকি জাতি আগামী দিনে উপকৃত হতে পারে। আমরা জানি যে ফিউচার এগ্রিকালচার কিন্তু অত্যন্ত সম্ভাবনাময়, কিন্তু তার সাথে সাথে আমাদের ফিউচার যে টেকনোলজি তার সাথে আমাদের ডেভেলপ করতে হবে। সামনের দিকে যে কৃষি আসছে, এই কৃষিটা 100% কমার্শিয়াল এগ্রিকালচার হয়ে যাবে এবং সেখানে কৃষক ইনভেস্টমেন্ট করতে আসতে পারবে না। এবং এই জায়গাটা, এই চ্যালেঞ্জটা কিভাবে তোমরা কৃষকদের সংগঠিত করবে, তোমরা কৃষকদের কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তার জন্য তোমরা জনাব শাইখ সিরাজের সাথে তোমরা আবারও কিন্তু দেখা করতে পারো, তোমরা যেতে পারো, ওনাকে এখানে নিয়ে আসতে পারো। কোভিডকালীন সময়ে সাংবাদিক বৃন্দ যে কন্ট্রিবিউশন রেখেছিলেন দেশকে টিকিয়ে রাখার জন্য, দেশের মানুষকে ভালো রাখার জন্য, আমরা আশা করি এগুলো ব্যবহার করে যতটুকু সম্ভব ভবিষ্যতে তারা কৃষির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখবে। ভবিষ্যৎ কৃষির উন্নয়নে চ্যানেল আই ও কৃষি বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করার প্রত্যাশা জানান বক্তারা। ধন্যবাদ ভাই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এবারে ফিরে দেখা 2020। করোনা ভাইরাসের কারণে প্রায় বছর জুড়ে প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড ছিল অনলাইনে। বছরের শেষ দিকে রাজনৈতিক দলগুলো অনলাইনের সাথে সীমিত পরিসরে কিছু মাঠের কর্মসূচিও করেছে। বছরের শেষ ভাগে সক্রিয়ভাবে ডানপন্থী রাজনৈতিক শক্তি তৎপর হয়। তারা জাতির পিতার ভাস্কর্য নির্মাণের বিরোধিতায় মাঠে নামে। এর প্রতিবাদেও নানা কর্মসূচি হয় দেশ জুড়ে। ওবায়দুল রশিদের রিপোর্ট। 2020 সালের 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শেষবারের মতো মাঠে রাজনৈতিক কর্মসূচি পালন করেছিল আওয়ামী লীগ। এরপর করোনা ভাইরাসের কারণে সকল রাজনৈতিক দলের মাঠের কর্মসূচি বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেই রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড অনলাইনে পরিচালনা করতে শুরু করে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক আয়োজনে ভিডিও কনফারেন্সে যোগ দেন। সেখানে যারাই জড়িত থাক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন ইস্যুতে অনলাইনে ব্রিফিং করেন। শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্তি পেলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেননি বেগম খালেদা জিয়া। বিএনপিরও কর্মসূচি ছিল অনলাইনে। দলের মহাসচিব এবং অন্যান্যরা এগুলোতে অংশ নেন। বছরের শেষ ভাগে এসে ডানপন্থী শক্তি তৎপর হয়। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে। সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ শক্তি, বিবেকের যে ঐক্য, সেটিকে আমাদের সবসময় শক্ত অবস্থানে রাখতে হবে এবং সেখান থেকে বঙ্গবন্ধুর থেকেই সেখান থেকে শিক্ষা নিতে হবে। জনশিক্ষা, পাবলিক এডুকেশন, এর কোনো বিকল্প নাই এবং এই পাবলিক এডুকেশনটাকে আরো বিবর্তিত করা, আরো শক্তিশালী করার কাজগুলো রাজনৈতিক দল সম্মিলিতভাবে করা উচিত। আর ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের উপরে তো সেই দায়িত্ব সবসময় আছে বলে আমি মনে করি। নতুন বছরের রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্তি পাবে বিশ্ব, স্বাভাবিক গতিধারায় ফিরবে রাজনৈতিক দলগুলো। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে ইস্পানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। বিশ্বে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ বেড়েই চলেছে। এর মধ্যেই আবার বিভিন্ন দেশে ভাইরাসটির নতুন ধরনও শনাক্ত হচ্ছে। ফলে আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা সহ কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করছে বিভিন্ন রাষ্ট্র ও আঞ্চলিক কর্তৃপক্ষ। বিশ্বে মোট আক্রান্ত 8 কোটি 7 লাখের বেশি, মোট মৃত্যু 17,64,000 ছাড়িয়েছে এবং সুস্থ হয়েছেন 5,69 লাখের বেশি মানুষ। আফরোজা হাসির রিপোর্ট। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমোদনের পর জোটের বিভিন্ন দেশ তাদের টিকাদান কর্মসূচি শুরু করেছে। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করবে ইতালি ও গ্রিস। 60 বছরের বেশি প্রবীণদের দেহে স্পুটনিক 5 টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে রাশিয়া।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জন হপকিন্সের তথ্য মতে যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে 1 জন করে নাগরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের পর স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সেও করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সব দেশের সাথে আন্তর্জাতিক ভ্রমণ বাতিল করেছে জাপান। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছি তার কাছে। আরিফ, ধন্যবাদ তারানা। বিশ্ব ক্রিকেট মঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকা আরও একবার উঁচু করেছেন সাকিব আল হাসান, সেই খবর দিয়ে শুরু করছি আজকের আই স্পোর্টস। স্বাগত আপনাদের। গত 10 বছরের পারফরমেন্স বিবেচনায় ক্রিকেটের 3 ফরম্যাটে দর্শক সেরা একাদশী ঘোষণা করেছে আইসিসি। তাতে ওয়ানডে দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নাম আছে সাকিব আল হাসানের। ওয়ানডেতে থাকলেও টেস্ট এবং টি-20 দলে জায়গা হয়নি সাকিবের, আর একমাত্র ক্রিকেটার হিসেবে 3টি দলেই আছেন ভারতের বিরাট কোহলি। ওয়ানডে দলের ব্যাটিং লাইন আপে সাকিবকে 5 নম্বরে রেখেছে আইসিসি। দর্শক সেরা ওয়ানডে এবং টি-20 দলের অধিনায়ক গত দশকের সবচেয়ে সফল ভারতের মহেন্দ্র সিং ধোনি। দলটির উইকেট কিপারও ধোনি, আর টি-20 দলের অধিনায়ক বিরাট কোহলি। ছেলেদের 3টি দলের সঙ্গে মেয়েদের দর্শক সেরা ওয়ানডে এবং টি-20 দলও বেছে নিয়েছে আইসিসি। বক্সিং ডে টেস্ট প্রসঙ্গ, অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে প্রথম ইনিংসে 82 রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। অন্তর্বর্তী অধিনায়ক আজিঙ্কা রাহানের অনবদ্য সেঞ্চুরিতে 22 গজে আধিপত্যের সুযোগ পায় ভারত। 1 উইকেটে 36 রান নিয়ে দিন শুরু করে ভারত। রাহানে এবং শুভমান গিলের ব্যাটে লড়াইয়ে ফেরে 45 করে ফিরে যান ডেবুটেন্ট গিল। 200 বল খেলে 104 রানে অপরাজিত আছেন আজিঙ্কা রাহানে। তার সাথে রবীন্দ্র জাদেজার 104 রানের পার্টনারশিপ হয়েছে। জাদেজা নট আউট আছেন 40 রানে। 5 উইকেট হারিয়ে 277 রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয় 195 রানে। Races to the boundary, a century that all of India can savour. Ajinkya Rahane, classic, really into his work now. Rahane. এবার ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে 4-1 গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং। ম্যাচের প্রথমার্ধে হাবিবুর রহমান সোহাগের গোলে এগিয়ে থাকে মোহামেডান। সেকেন্ড হাফে আকবর আলীর গোলে মুক্তিযোদ্ধার সমতায় ফিরলেও কিছুক্ষণের মধ্যে জমে ওঠে ম্যাচ। তবে 75 মিনিটে ডিফেন্ডার আখতারুজ্জামানের গোলে আবারও লিড নেয় মোহামেডান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা। তাদের ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে 80 এবং 83 মিনিটে আরও 2 গোল করেন নাইজেরিয়ান মিডফিল্ডার নুরাত। এ ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পাওয়ায় ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল রেসে ভালোভাবেই টিকে আছে মোহামেডান স্পোর্টিং। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির কাছে 2-2 গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দর্শক, এই ছিল এখনকার আই স্পোর্টস। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও ফিরছি তারানার কাছে। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এভাবে অন্যান্য প্রসঙ্গ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় দেখতে চায়। সরকার দেশকে বিএনপি শূন্য করতে চায়, এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, জনগণ চায় তারা স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে বাংলাদেশের চেতনার রাজনীতি করুক। তিনি বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আমরা চাই বিএনপি মতো বিরোধী দল আরও শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় আসুক। জনগণ চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। জনগণ চায় স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনায় রাজনীতি করুক। কেউ কেউ বলেন বিএনপি কোমরভাঙ্গা রাজনৈতিক দল। আমরা সেটা বলতে চাই না, তবে বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, সেটা তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট। এবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্দি ফাত অটোস বিরতি।
বিরতির পর্যায়ে থাকছে ইরানের ভারী তুষারপাতে আলবুর্জ পর্বতমালায় 10 আরোহীর মৃত্যু, ঝড়ে পারস্য উপসাগরে জাহাজের 7 ক্রু নিখোঁজ। মামা একটা ছবি। আচ্ছা চল, রেডি? ওহ জোস। মামা ফেস কই? রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাদক হয়েছেন জুলফিকার রাসেল, সহসভাপতি লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ ও সালাউদ্দিন সজল, আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক প্রীতম আহমেদ, অর্থ ও দফতর সম্পাদক মাহমুদ মঞ্জুর, সাংস্কৃতিক সম্পাদক জয় শাহরিয়ার। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শফিক তুহিন, তরুণ মুন্সি, জাহিদ আকবর ও সোমেশ্বর অলি। গীতিকবিদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে গত 24 জুলাই গঠিত হয় গীতিকবি সংঘ বাংলাদেশ। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারী তুষারপাতে ইরানের তেহরানের আলবুর্জ পর্বতমালায় কমপক্ষে 10 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। ঝড়ের কবলে পড়ে পারস্য উপসাগরে একটি জাহাজের 7 ক্রু নিখোঁজ রয়েছেন। নাফিস ইফতেখারের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে আলবুর্জ পর্বতমালা পর্যটক ও আরোহীদের কাছে বেশ জনপ্রিয়। কয়েকদিন ধরে সেখানে বৈরী আবহাওয়ার কারণে তুষারপাতের সতর্কতা জারি করা হয়। তুষার ধস ও খারাপ আবহাওয়ায় শুক্রবার আলবুর্জ পর্বতমালায় আরোহীদের আটকে থাকার খবর পায় স্থানীয় রেড ক্রিসেন্ট। স্বেচ্ছাসেবী দল শনিবার ঘটনাস্থলে 9 পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার 14 আরোহীর মধ্যে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক এবং তাদের পর্বতারোহণ প্রশিক্ষক রয়েছেন। কয়েকদিন ধরে ইরানের বেশ কয়েকটি জায়গায় ভারী তুষারপাত ও বাতাসের কারণে অনেক রাস্তা বন্ধ রয়েছে। ঝড়ের কবলে পড়ে পারস্য উপসাগরে নিখোঁজ রয়েছে একটি জাহাজের 7 ক্রু। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির সমুদ্র কর্তৃপক্ষ। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। 86 বছরে পদার্পণ করা এই মহিয়সী নারী সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন। দীর্ঘ জীবনে তিনি বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কারে। গুণী এই ব্যক্তিকে নিয়ে মিথিলা নাজনের রিপোর্ট। বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্রের নাম রাবেয়া খাতুন। 1935 সালে বিক্রমপুরে জন্ম তার। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা এবং সাংবাদিকতাও করেছেন। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা সহ চলচ্চিত্র ও নাট্যজগতেও বিচরণ রাবেয়া খাতুনের। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ জনপ্রিয় একটি চলচ্চিত্র। মধুমতি এবং কখনো মেঘ কখনো বৃষ্টিও প্রশংসিত হয়েছে সব মহলে। গুণী এই লেখিকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাহিত্য ও নাট্যজনেরা। তিনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নবীন চিন্তায় তিনি নিজেকে ভরিয়ে রাখুন, এই শুভ কামনা করে আবারও তাকে অভিনন্দিত করি। আজকে জন্মদিনে আপনার কাছে যেতে পারছি না, আশা করছি যে সামনের জন্মদিনে আপনার আরো সাড়ম্বরে আমরা সবাই মিলে আপনার জন্মদিন উদযাপন করব। যেখানেই বাঙালি আছে সেখানেই রাবেয়া খাতুন নামটি পৌঁছে গেছে। এই জন্মদিনটি আমি মনে করি আসলে বাংলা সাহিত্যের জন্য খুব একটা গৌরবের দিন। দোয়া করি আজীবন আপনি যতদিন বেঁচে থাকেন এভাবে সুস্থ সবল ভাবে আমাদের মাঝে বেঁচে থাকেন। আপনার সুন্দর সুন্দর লেখা আমাদের মাঝে বিলিয়ে দিয়ে যান। 21 পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই গুণী। তার স্বামী প্রয়াত ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্র পরিচালক। দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালকও তিনি। রাবেয়া খাতুনের জন্মদিনে দুস্থদের শীতবস্ত্র ও খাবার দিয়েছে ছোট কাকু ক্লাব। সে সময় রাবেয়া খাতুনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এটা যে ছোট্ট একটা আয়োজন, কিন্তু অনেক বড় স্বপ্ন আমাদের, অনেক বড় ভালোবাসা রাবেয়া খাতুনের প্রতি। লেখকের
দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে উনি যেন ওনার আরো সুন্দর সুন্দর লেখা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, পাঠকদের জন্য দিতে পারেন। বাংলা একাডেমি, চলচ্চিত্র জুরি বোর্ড, লেডিস ক্লাব, বাংলাদেশ লেখিকা সংঘ, মহিলা সমিতি সহ অসংখ্য সংগঠনের সাথে যুক্ত আছেন রাবেয়া খাতুন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে অর্থনীতি সংবাদ। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক অভিযোগ করেছেন, মিলারদের কারসাজির কারণে চালের দাম বাড়ছে। চাল আমদানি করা হলে দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সচিবালয় থেকে অনলাইনের মাধ্যমে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন কাজের উদ্বোধনকালে কৃষিমন্ত্রী বলেন, এই গবেষণাগার চালু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূমির প্রকৃতি ও জলবায়ু অনুযায়ী কৃষি প্রযুক্তি ও ফসলের জাতের উদ্ভাবন বিষয়ে গবেষণা ত্বরান্বিত হবে। তিনি বলেন, এবছর কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টির কারণে আমন ও আউশ ধানের কিছুটা ক্ষতি হয়েছে। ঘাটতি মোকাবেলায় চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতটা ঘাটতি আমাদের চালের নাই। কিন্তু এই সুযোগে মিলাররা নানান কারসাজি করে তারা এই চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। তা আমরা যে চালের সরবরাহ বাড়াতে পারি বাজারে বিদেশ থেকে এনে, আমার মনে হয় না যে খুব অসুবিধা হবে। এবারে চট্টগ্রাম সংবাদ। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনার সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নগরের মেহেদিবাগ সিডিএ আবাসিক কলোনির মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি, সিডিএর বোর্ড সদস্য MR আজিম, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিক রাজ ও অন্যরা। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে পিঠা উৎসব হয়েছে। উৎসবে বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতিতে মুখর ছিল কালীগ্রামের শাহ কৃষি তথ্য পাঠাগার প্রাঙ্গণ। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা কৃষি জাদুঘর নওগাঁর কালীগ্রামের শাহ কৃষি তথ্য পাঠাগার। এই পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব। যা এখানে সকল যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই আসলে কৃষি নির্ভর জীবন যাপন করেন এবং সবাই কৃষক পরিবারেরই, এবং তারা এই আজকের একটি মাধ্যমে তারা নিজের একটি পরিবার হিসেবে তারা একত্রিত হতে পেরেছে এবং পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে, এবং আমি মনে করি এটা খুবই ভালো একটি উদ্যোগ। করোনার সময়ে গৃহকোণে অবরুদ্ধ নারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই আয়োজন, জানাচ্ছেন উদ্যোক্তা। এই সংস্কৃতিকে ধারণ করা এবং লালন করা, এবং নারীরা যে এই করোনাকালীন অবস্থায় ঘরে বসে খুব খারাপ অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমার এই প্রচেষ্টা। পিঠা উৎসবকে ঘিরে কালীগ্রাম সহ আশপাশের গ্রামগুলোতে ছিল উৎসাহ উদ্দীপনা। কমপক্ষে 24টি স্টলে শতাধিক নারী, কিশোরী ও তরুণীরা অর্ধশতাধিক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন। ইলিশ পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপটা আছে, তাল পিঠা আছে, লবঙ্গ আছে। গ্রামের ঐতিহ্যের জন্য পিঠা প্রদর্শনী করতে এসেছে। আমাদের এখানে পাটিসাপটা, তারপরে হচ্ছে পুলি, মুঠা, গড়গড়া। গ্রামীণ ঐতিহ্য মণ্ডিত পিঠায় আপ্যায়িত হয়ে মুগ্ধ হন দর্শনার্থীরা। গ্রামে একটা ঐতিহ্য পিঠা, অনেক রকমের পিঠা, আসলে আকর্ষণীয় পিঠা এবং মনোমুগ্ধকর করছে, ভালো লাগতেছে আর কি দেখে। কৃষি পাঠাগার প্রাঙ্গণে প্রতি বছর শীতে পিঠা উৎসবের আয়োজন হবে আশা উদ্যোক্তাদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
দিনাজপুরে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধী তালগাছ লাগানো জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলছে তাল বীজ বপনের কাজ। দিনাজপুর থেকে আরমান হোসেন বরকতের তোলা ভিডিও চিত্রে শাহ আলম শাহের রিপোর্ট। দেশের অন্যান্য স্থানের তুলনায় দিনাজপুরে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেশি। গত 4 বছরে জেলায় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত 39 জনের, আহত হয়েছে শতাধিক ব্যক্তি, মারা গেছে বেশ কিছু গবাদি পশু। গেল বছর একদিনে 7 জনের মৃত্যু হয়। বজ্রপাত থেকে প্রাণ বাঁচাতে 1 দশক ধরে সারা দেশে সরকারিভাবে তাল গাছ রোপণ করা হচ্ছে। দিনাজপুরে 7 লাখ তাল বীজ রোপণ করেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এগুলো পর্যায়ক্রমে ফলন উপযোগী হয়ে আসছে এবং অন্যান্য গাছগুলো যদি পর্যায়ক্রমে বড় হয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ এই অঞ্চলকে বজ্রপাত নিরোধক হিসাবে আমরা সহায়তা পাব। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগেও তাল বীজ রোপণ করা হচ্ছে। প্রায় 50,000 তাল গাছ রোপণ করেছে নসিপুর সিআইজি কৃষক সমবায় সমিতি। আগে এরকম বজ্রপাত ছিল না, আগে তাল গাছ ছিল, এখন আমরা নতুন করে আবার তাল গাছ লাগাচ্ছি বজ্রপাত প্রতিরোধ করার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। এ পর্যন্ত আমরা তাল গাছ রোপণ করি 5 কিলো মতো, তার মধ্যে কয়েকদিন আগেই আবার 1 কিলো মতো লাগানো হয়েছে। প্রতি বছর ফল খাওয়ার পরই আমরা 200 থেকে 250 অর্থাৎ 1 থেকে 1.5 কিলো করে তালের বীজ রোপণ করি। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতে মৃত্যু ঠেকাতে তাল গাছের মতো উঁচু বৃক্ষ সবচেয়ে কার্যকর। ক্লাইমেট চেঞ্জকে আপনার অ্যাডাপ্টেড করার ক্ষেত্রে তাল গাছের কিন্তু দারুণ একটা ভূমিকা আছে এবং এই গাছ কিন্তু সহজে উপরেও যায় না ঝড় তুফানে, এর রুট এত শক্তিশালীভাবে থাকে। দেশের হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে বেশি বেশি তাল গাছ রোপণের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সারিবদ্ধ এই তাল গাছে বলে দিচ্ছে এ অঞ্চলে পরিবেশের প্রতি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। শুধু বজ্রপাতেই প্রতিহত নয়, প্রাকৃতিক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই তাল গাছ লাগানোর প্রতি গুরুত্ব দিচ্ছে পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাপাই নবাবগঞ্জ শাখা এবং ঠাকুরগাঁও, ভুলদি, চট্টগ্রামে হালিশহর হাউজিং এস্টেট ও কল্পলোক উপশাখা চালু হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ অন্যরা। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্তিফাত অটোস বিরতির পর্যায়ে থাকছে